যে এস আলমকে বলা হয় বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় মাফিয়া, যিনি একাই 11টি ব্যাংক থেকে সোয়া 2 লাখ কোটি টাকা গিলে খেয়েছেন, আজ সেই এস আলমকেই লাল গালিচা সংবর্ধনা দিয়ে ব্যাংক খাতে ফিরিয়ে আনার এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে বর্তমান বিএনপি সরকার। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সংশোধনের নামে রাতের অন্ধকারে এমন এক আইনি ডাকাতির বৈধতা দেওয়া হয়েছে যা শুনলে দেশের প্রতিটি সাধারণ মানুষ এবং আমানতকারীর রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা কোনো গাল গল্প করব না, আমরা লজিক, ফ্যাক্টস এবং পর্দার আড়ালের আসল সমীকরণ দিয়ে ডিকনস্ট্রাক্ট করব কিভাবে মাত্র 2600 কোটি টাকার বিনিময়ে এস আলমকে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নতুন করে লুট করার লাইসেন্স দেওয়া হলো। আপনারা সবাই জানেন 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এস আলম এবং মজুমদারের দখলমুক্ত করে 5টি মৃতপ্রায় ব্যাংকে একীভূত করেছিল। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই ব্যাংকগুলোকে আবার নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য, ব্যবসা শুরু করার জন্য সরকার নতুন করে 35,000 কোটি টাকা দিয়েছিল। এর পাশাপাশি সাধারণ গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আমানত বীমা তহবিল থেকে আরও 12,000 কোটি টাকা ঢালা হয়েছিল। সরকার এই টাকাগুলো কেন দিচ্ছিল? কারণ এস আলম একাই এই 5টি ব্যাংক থেকে ঋণের নাম করে 95,000 কোটি টাকা লুট করেছিলেন। সেদিন জাতীয় সংসদে সরকার যে হিসাব দিয়েছিল তাতে দেখা যায় দেশের শীর্ষ 20টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে 11টি হলো এই এস আলমের। কিন্তু এখন বর্তমান সরকার কি করছে? ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ সংশোধন করে এমন একটি হাস্যকর এবং ভয়ঙ্কর বিধান যুক্ত করা হয়েছে যা আক্ষরিক অর্থেই পুরো জাতির সাথে এক চরম বেইমানি। আইনে বলা হয়েছে সরকারের দেওয়া টাকার মাত্র 7.5% ফেরত দিলেই পুরনো মালিকরা তাদের মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। একটু হিসাব করে দেখুন, এর মানে হলো যে এস আলম 95,000 কোটি টাকা মেরে দিয়েছেন, তিনি এখন মাত্র 2600 কোটি টাকা টেবিলে ফেলেই আবারও ওই ব্যাংকগুলোর মালিকানা ফিরে আসতে পারবেন, আবারও লুটপাট চালাতে পারবেন। আইনের বাকি অংশে বলা হয়েছে বাকি টাকা পরবর্তী 2 বছরে 10% সরল সুদে ফেরত দিতে হবে। এই কথাটি শোনার পর যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হাসবে। যে মানুষটা আসল 95,000 কোটি টাকাই দেয় না, সে কি সুদ সহ বাকি টাকা ফেরত দেবে? কখনোই না। এস আলম সাহেব একবার মাত্র 2600 কোটি টাকা দিয়ে ব্যাংকের ভেতরে ঢুকবেন, তারপর সরকার যে নতুন 35,000 কোটি টাকা ব্যাংকগুলোকে দিয়েছে সেটাও লুটে নেবেন। এরপর যখন টাকা দেওয়ার সময় আসবে তখন তিনি মামলা করে, রিট করে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে 10 থেকে 15 বছর পার করে দেবেন। অর্থাৎ আগে খেয়েছিলেন 95,000 কোটি টাকা, এবার নতুন করে খাবেন সরকারের আরও প্রায় 32,000 কোটি টাকা। এই ভয়ঙ্কর চক্রান্তের কথা কিন্তু আমরা আগেই জেনেছিলাম। গত 25 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এস মনসুর অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে একটি কুচক্রী মহল একীভূত হওয়া ব্যাংকগুলোর পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যর্থ করতে অপপ্রচার চালাচ্ছে, যাতে ভবিষ্যতে এসব ব্যাংক আবার আগের মালিকদের হাতে ফিরে যেতে পারে। এই সত্য কথাটি প্রকাশ্যে বলার অপরাধে মাত্র 8 থেকে 9 দিনের মাথায় তাকে চাকরি হারাতে হয়, তাকে বিদায় করে দেয় বিএনপির সরকার। আজ অক্ষরে অক্ষরে প্রমাণ হয়ে গেল ডক্টর মনসুরের কথাই শতভাগ সঠিক ছিল। সবচেয়ে আজব এবং সন্দেহজনক ঘটনাটি ঘটেছিল নির্বাচনের পর। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের একাংশ হঠাৎ করেই এই 5 ব্যাংককে একীভূত করার বিপক্ষে আন্দোলনে নেমেছিল। একবার লজিক দিয়ে চিন্তা করেন, বেসরকারি ব্যাংক একীভূত হলো না হলো সেটা নিয়ে সরকারি ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের কি লেনা দেনা? তাদের তো এই বিষয়ে নাক গলানোর কথাই নয়। মূলত তখনই শোনা যাচ্ছিল এস আলমের প্রতি অন্ধ ভালোবাসা এবং অবৈধ সুবিধার লোভেই তারা ওই আন্দোলন শুরু করেছিলেন। আর এই অন্ধ ভালোবাসার চূড়ান্ত এবং নগ্ন রূপ আমরা দেখলাম গত 9 এপ্রিল রাতে। সংসদে এই সংশোধনী আনার জন্য যখন বিশেষ কমিটি গঠন করা হলো, তখন ওই কমিটিতে ব্যাংক ফেরতের এই বিধান যুক্ত করার জন্য একটি নির্দিষ্ট মহল থেকে তীব্র চাপ দেওয়া হলো। কিন্তু অধিকাংশ এমপির প্রবল আপত্তিতে চূড়ান্ত খসড়ায় তা যুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু বিল পাশের ঠিক আগের রাতে 9 এপ্রিল অন্ধকারে অত্যন্ত সুকৌশলে এবং চোরের মতো এই ধারাটি আইনে যুক্ত করে পাশ করিয়ে নেওয়া হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো রাষ্ট্রের সাথে, দেশের সাথে, জনগণের আমানতের সাথে একটি সুপরিকল্পিত প্রতারণা। আমাদের ভুলে গেলে চলবে না যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রধান কারণই ছিল এই এস আলমের মতো অলিগার্ক বা লুটেরারা। তারা ব্যাংক দখল করে ঋণের নামে ট্রাক ভরে টাকা বের করে বিদেশে পাচার করেছে। আপনারা খেয়াল করলে দেখবেন 5 আগস্টের পর ম্যাজিকের মতো দেশের রেমিটেন্স বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। এর পেছনে কোনো জাদুকরী কারণ ছিল না, মূল কারণ ছিল ঋণের নাম এই মাফিয়াদের টাকা পাচার বন্ধ হওয়ায় দেশে হুন্ডি ব্যবসা কমে গিয়েছিল। এস আলমরা শেখ হাসিনার সময়ে লাখ লাখ কোটি টাকা পাচার করায় দেশে তীব্র ডলার সংকট তৈরি হয়েছিল। আর ডলারের দাম বাড়ার কারণে বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। যে দেশের জনগণ 2024 বা 2018 সালের চরম ভোট ডাকাতি মেনে নিয়েছিল শুধু অর্থনীতি কিছুটা ঠিক থাকায়, তারাই 24শে জুলাইয়ের রাস্তায় নেমেছিল পেটের দায়ে, অর্থ কষ্টের ক্ষোভে। মানুষ যখন অর্থ কষ্টে পড়ে ক্ষিপ্ত হয় তখনই তারা বুকের বোতাম খুলে বুলেটের সামনে দাঁড়ায়। তাই জুলাই গণ অভ্যুত্থান মূলত কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল আর্থিক সংকট এবং এই এস আলমদের লুটপাটের বিরুদ্ধে সৃষ্ট এক বিস্ফোরণ।
আর যদি এস আলমরা আবার ব্যাংকিং খাতে ফিরে আসেন, তবে তারা আবার সেই পুরনো কাজই করবেন। তারা আবার টাকা পাচার করবেন, আবার ডলার সংকট তৈরি করবেন এবং বাজারকে অস্থিতিশীল করে তুলবেন। দেশের অর্থনীতির অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়। গত 1.5 বছরের অক্লান্ত পরিশ্রমে অর্থনীতিকে কোনো মতে লাইফ সাপোর্ট থেকে বের করে কেবিনে আনা হয়েছে। এখন যদি এই লুটেরাদের আবার ব্যাংকে ঢোকানো হয়, তবে এই রোগী আর বাঁচবে না, অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। বর্তমান সরকার যদি মনে করে এই লুটপাটের সুযোগ দিয়ে তারা পার পেয়ে যাবে, তবে তারা জুলাই ইতিহাসের সবচেয়ে বড় ভুল করছে। জুলাই গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে এতটুকুই বলা যায়, এর ফল কি হবে তা কিন্তু আমাদের কারো অজানা নয়।